শ্রদ্ধেয় সালাম বীর চট্টলারদের একেবারে পুলিশের সামনে বীরি দর্পে বীর চট্টলাররা রাজপথে নেমে পড়েছে। এমনকি তারা পুলিশের উদ্দেশ্যে আওয়ামী লীগের উপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা কারাগারে বন্দী থাকা রাজবন্দীদের মুক্তির দাবি তুলেছেন। চট্টগ্রামের এই মিছিলের দৃশ্যটি একটু দেখেন। একেবারে জেলা প্রশাসকের অস্থায়ী কার্যালয়ের সামনে আওয়ামী লীগের প্রোগ্রাম হয়েছে। আজকে চট্টগ্রামের একাধিক জায়গায় আওয়ামী লীগের মিছিল হয়েছে। দেশের 4টি জেলায় মোট 11টি প্রোগ্রামের কথা জানতে পেরেছি ভাইয়েরা আমার। কুমিল্লার এই মিছিলের দৃশ্যটি একটু দেখবেন। এরপরে হৃদয়ে জুড়ানো গতকালকের আমাদের খাগড়াছড়িতে আওয়ামী লীগের এই মিছিলের দৃশ্যটা দেখেন। একেবারে হৃদয় জুড়ানো মিছিল, হাতে লগি বৈঠা নিয়ে তারা রাজপথে নেমে পড়েছে ভাইয়েরা আমার। শুধুই তাই না, আপনারা দেখেছেন গণমাধ্যমে এসেছে, সেখানে থাকা আওয়ামী লীগের বীর সেনানী ভাইরা একটা মিটিং করতেছিল, আর বিএনপির সন্ত্রাসীরা সেই মিটিং এর কথা জানতে পেরে সেখানে গিয়েছিল মব সন্ত্রাসী করার জন্য। পরে 6টায় পেদানি খাইয়া হাসপাতালের বেডে কাতরাইতেছে। অসংখ্য ধন্যবাদ খাগড়াছড়ির বীর সেনানী সহ কুমিল্লা, চট্টগ্রাম সহ অন্যান্য যে সকল জেলাগুলোতে রাঙ্গামাটির বীর যোদ্ধা ভাইরা যারা মিছিল করেছেন তাদের সকলকে সশস্ত্র সালাম, শ্রদ্ধেয় সালাম জানিয়ে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আগামীতে যারা আওয়ামী লীগের প্রোগ্রাম হাতে নিয়েছেন, মিছিল করবেন, রাজপথে নেমেছেন, মাথায় রাখবেন ভাইয়েরা আমার যে আপনাদের এই মিছিলে বাধা দেওয়ার জন্য মব সন্ত্রাসীরা ওত পেতে থাকবে, বিএনপি ওত পেতে থাকবে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো। এই মব সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সাথে উত্তম শিক্ষা আপনাদের দিতে হবে। ওরা যদি বাধা দিতে আসে তাহলে প্রতিরোধ করতে হবে। বাধা দিলে লড়াই শুরু হয়ে যাবে, আর সেই জন্য প্রস্তুতি নিতে হবে। আপনাদের সাথে ব্যাগের মধ্যে ইট পাটকেল রাখতে পারেন। লগি বৈঠা দেখেছেন খাগড়াছড়ির মিছিল, একেবারে হৃদয়ে জোড়ানো মিছিল হয়েছে। সামনে আসলে একেবারে হোতায় যাইতো, একেবারে ওটা আবু সাইদ হয়ে যেত। মিনিমাম যে মব সন্ত্রাসীটাকে যখন ধরবেন, কমপক্ষে হলো মিনিমাম যেন 1টা বছর পঙ্গু হাসপাতালে থাকতে হয়, আর বাকি জীবন যেন ওকে একেবারে হুইল চেয়ারে ওর জীবন পার করে দিতে হয়। মনে রাখবেন যে মব সন্ত্রাসীটাকে একবার ধরবেন, ওইটাকে একেবারে আল্লাহর অশেষ নিয়ামত হিসেবে ধরে নিবেন। দ্বিতীয়বার যেন ওর বিষয়ে আপনাদের মাথা ঘামাইতে নয়, ওর চ্যাপ্টার ওখানেই ক্লোজ করে দিবেন। যদি নিঃশ্বাস নিশ্চিন্ন করা সম্ভব না হয়, ওরে পঙ্গুতে রাইখা দিবেন আজীবনের জন্য, যেন হুইল চেয়ার থেকে কখনো সোজাই দাঁড়াইতে পারে না। যে হাত আমাদের ঘর পোড়াইছে সেই হাত হাতের জায়গায় থাকবে না। যে পা আমাদের সহযোদ্ধা ভাইকে লাথি দিয়েছে ওই পা পায়ের জায়গায় আমরা রাখবো না, পায়ের জায়গায় থাকতে পারে না। যে ব্যক্তি আমাদের ঘর জ্বালিয়েছে, যারা আমাদের 32-এ আঘাত এনেছে, তাদের ঘর আমরা রাখবো না। একেবারে জিরো টলারেন্স নীতিতে থাকবে। সুতরাং মিছিলে আসবেন, গণতান্ত্রিক অধিকার। এই মুহূর্ত থেকে আমাদের মূল এজেন্ডাই হচ্ছে আওয়ামী লীগের উপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা, কারাগারে বন্দী থাকা আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা বিনা বিচারে বিনা অপরাধে যাদেরকে বন্দী করে রাখা হয়েছে তাদের মুক্তির বিষয় আমাদের। আর আমাদের এই গণতান্ত্রিক উপায়ের এই মিছিলে যারা বাধা দিতে আসবে তাদের সাথে লড়াই করতে হবে, আর সেই লড়াইয়ের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাজপথে মিছিলে নামতে হবে ভাইয়েরা আমার। মব সন্ত্রাসীরা ওত পেতে থাকে, আপনারা বসে মিটিং করবেন, মব সন্ত্রাসীরা এসে আপনাদের গায়ে পড়ে আপনাদের আঘাত হানার চেষ্টা করবে। সুতরাং কেউ কাউকে ছেড়ে কখনো চলে যাবেন না। মিছিলের মধ্যে মনে রাখবেন, ওরা দেশের শত্রু, জাতির শত্রু, সার্বভৌমত্বের শত্রু। ওরা স্বাধীনতা বিরোধীদের মূল আতুর ঘরে পরিণত হয়েছে। ওরা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের বলে দাবি করে কিন্তু মুক্তিযুদ্ধকেই ওরা অবমাননা করে যাচ্ছে। সুতরাং ওদের দেশের শত্রু হিসেবে আখ্যায়িত করবেন যদি গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের বাধা বিঘ্ন করতে চেষ্টা করে। সুতরাং আগামী প্রোগ্রামগুলোতে রাজপথে নামার আগে এই জিনিসগুলো মাথায় নিয়ে আসবেন। আমি আগেও বলেছিলাম, চায়নার স্টিলের একটা লাঠির মতো পাওয়া যায়, যেটা একটা ছোট করে পকেটে রাখা যায়, অনলাইনে সার্চ দিতে পারেন। ওই লাঠিটা আপনারা কিনে নেবেন, সংগ্রহ করে নেবেন, পকেটে রাখবেন। এটা টান দিলে এমন করলে অনেকে বড় হয়ে যায়, প্রায় 12 ইঞ্চির মতো লম্বা হয় বা 18-22 ইঞ্চির মতো লম্বা হয়। ওইটা দিয়ে একটা হাঁটুর উপরে মাইরে দিলে ওই হাঁটুতে জিন্দিগিতে ভর করে চলতে পারবে না। সুতরাং লড়াই করার মন মানসিকতা নিয়েই রাজপথে নামতে হবে। আমাদের এই লড়াই থামবে না, দুর্বার আন্দোলন আমাদের গড়ে তুলতে হবে। মহাপ্রলয়ের আগে এটি আবহাওয়ার পূর্ব সংকেত, এটি অল্প স্বল্প মেঘ আর অল্প স্বল্প বৃষ্টি। পুলিশদের উদ্দেশ্য করে বলতে চাই, বিশেষ করে মাঠ পর্যায়ে আমাদের এই দাবি কিন্তু পুলিশ হত্যার বিচারি বিষয় নিশ্চিত করার দাবি। সুতরাং ওই ওসি এসপির কথা শুনে আমাদের ভাইদের থামানোর চেষ্টা করবেন না, এতে কইরা কিন্তু আপনাদের ও ভালো হবে না। আমাদের গণতান্ত্রিক আন্দোলন
আমাদের মতো করে করতে দিন, পারলে সহযোগিতা করুন, না পারলে চুপ থাকুন। কিন্তু যেই হন না কেন, আওয়ামী লীগের এই মিছিল যে বেটাই বাধা দিতে আসবে, পরিণতি ভালো হবে না। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা তার দলের নেতা কর্মীদের সরাসরি দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন, দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন। প্রায় 1 মাস আগে গত 17 এপ্রিল শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এক ভার্চুয়াল বক্তব্যে তিনি দেশে ফিরবার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছিলেন এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমের সাক্ষাৎকারেও তিনি সেটি বলেছিলেন এবং সেটি কিন্তু চলমান রয়েছে, চলছে তার এই বক্তব্য। কিন্তু গতকাল তার কারামুক্তি দিবস 2008 সালের এই দিনে 11 জুন তিনি কারামুক্ত হয়েছিলেন। সেই সময়ের 111 সরকারের কারাগারে বন্দী থাকবার পরে কারামুক্ত হয়ে ডিসেম্বরে 2008-এর নির্বাচন করে তিনি ক্ষমতায় এসেছিলেন এবং সেই দিবসটি গতকালকে আওয়ামী লীগ পালন করেছে ভার্চুয়ালি দলের সোশ্যাল মিডিয়ায়। এবং সেই সোশ্যাল মিডিয়া বক্তব্যে শেখ হাসিনা আবারও নতুন করে বার্তা দিলেন যে আমাদের সাথে আমাদের সবার সশরীরে দেখা হবে দেশের মাটিতে। কিন্তু কোন প্রক্রিয়ায়? শেখ হাসিনার এই কথাগুলো শুনে অনেকে হয়তো বিশ্বাস করেন না, কিন্তু সত্যিকার অর্থে বিশ্ব পরিমণ্ডলে, দেশীয় পরমণ্ডলে একটা বুদবুদ শুরু হয়ে গেছে। পানি গরম চলছে, কিন্তু পানি নামানোর সময় হয়ে গেছে। বুদবুদ চলছে যে শেখ হাসিনা আসলে দেশে ফিরবেন। এটা এখনো অনেকের বিশ্বাস হবে না, আওয়ামী লীগারদেরও বিশ্বাস হবে না, কারণ 2 বছর তো এভাবে চলেছে। ভাই, একটা কথা মনে রাখবেন, সবকিছুর একটা শেষ আছে। 1975-এর পরেও আওয়ামী লীগ নিয়ে নানা অনিশ্চয়তার দোলাচলে দুলতে 79 নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। শেখ হাসিনা 81 সালে ফিরেছিলেন এবং দীর্ঘদিন পর নানা টানাপোড়েনের পরে 96 সালে ক্ষমতায় এসেছিলেন। 21 বছর পর ক্ষমতায় এসেছিলেন। বিএনপি ক্ষমতায় এলো 18 বছর পর, 18-19 বছর পর। বিএনপির ক্ষমতায় আসাটা প্রহসন সমঝোতার মাধ্যমে, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল 21 বছর পর। এবার কিন্তু আজকে কিন্তু প্রযুক্তির যুগ, ডিজিটাল যুগ। আগের মতো মানুষে মানুষে যোগাযোগ বিচ্ছিন্নতার যুগ নয়, কিন্তু এখন মানুষে মানুষে নিবিড় যোগাযোগের যুগ। এবার 21 বছরের তো প্রশ্নই আসে না। 21 বছর তো দূর কি বাত। দেশের পরিস্থিতি ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের অনুকূলে। এখন আওয়ামী লীগ নেতারা দেশে আসবেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশে আসবেন এবং আওয়ামী লীগ নেতারা ধীরে ধীরে শেখ হাসিনার আগেই আসবেন, এমন আভাস গতকালকের অনুষ্ঠান থেকেও পাওয়া গেছে। আমি এগুলো বলছি, অনেকেই হয়তো ভাবছেন যে কিভাবে সম্ভব, কিভাবে 75-এর পরেও ভেবেছিলেন। 75-এর পরে আওয়ামী লীগ ফিরেছে, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরেছে 96, 2001, 5 বছরের একটা শাসন কাঠামো পরিচালনা করেছে। এরপরে 2009, 24, 16 বছরের শাসন পরিচালনা করেছে। আবারও আওয়ামী লীগ ফিরবে, আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আপনি মানুন আর না মানুন, বিশ্বাস করুন আর না করুন, বিশ্ব ব্যবস্থায় বুদবুদ শুরু হয়ে গেছে আওয়ামী লীগ ফেরবার। আর এই বুদবুদ থেকে শেখ হাসিনা আত্মবিশ্বাসের সাথে বলছেন যে আমি দেশে ফিরবো এবং সশরীরে আপনাদের সাথে দেখা হবে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভানেত্রী তথা বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিদিনই দলের শত শত নেতা কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক এবং টেলিফোনে কথা বলছেন। তিনি প্রতিদিন কথা বলেন, কিন্তু একটি জায়গায় নেতা কর্মীদের বড় আক্ষেপ রয়ে গেছে, আর তা হলো ভিডিওতে তাকে দেখা যায় না, শুধু কণ্ঠ শুনে সন্তুষ্ট থাকতে হচ্ছে অনুসারীদের। তবে এই আক্ষেপ আর বেশি দিন থাকছে না। গতকাল বৃহস্পতিবার এরকমই এক ভার্চুয়াল সভায় শেখ হাসিনা সহাস্যে এক বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন অচিরেই দেশে নেতাকর্মী ও সমর্থকদের মুখোমুখি হবেন তিনি। শেখ হাসিনার স্পষ্ট কথা, দেখা হবে দেশেই, একটু অপেক্ষা করো। দর্শক, বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক কারামুক্তি দিবসের অনুষ্ঠান ছিল। ফিরে দেখা যাক ইতিহাসের সেই পাতা। 2008 সালের 11 জুন বাংলাদেশের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার
তীব্র গণ আন্দোলনের মুখে শেখ হাসিনাকে দীর্ঘ 11 মাস পর জেল থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। কারাগারে সাবেক প্রধানমন্ত্রী তথা তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর ওপর তুমুল নিপীড়ন চালিয়েছিল সেই সরকার। শুধু তাই নয়, তার আগে শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশে ফিরতেও চরম বাধা দেওয়া হয়েছিল। ঢাকাগামী সমস্ত বিদেশি বিমান সংস্থাকে চাপ বলে দেওয়া হয়েছিল শেখ হাসিনাকে যেন তারা দেশে ফেরার বিমানে উঠতে না দেয়, কিন্তু দমে যাননি তিনি। নিউ ইয়র্ক থেকে লন্ডন হয়ে দেশে ফেরার অদম্য সিদ্ধান্ত নিয়েছিলেন। শেষ পর্যন্ত নানা নাটকীয়তার পর দেশে ফিরতে পারলেও তৎকালীন সরকারের আক্রোশে তাকে কারাগারে যেতে হয়। শেখ হাসিনা কিন্তু অদম্য মানুষ। শেখ হাসিনাকে 2008 সালেও কিন্তু দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু তবুও তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন, কারাগারে গিয়েছিলেন, ক্ষমতায় গেছেন। এবারও তিনি দেশে ফিরবেন, সেই শক্তি, সেই সাহস, সেই আত্মবিশ্বাস তার আছে। 2024 সালের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে অডিও ভাষণ দিয়ে আসছেন। কিন্তু দর্শক, এবারের সভাটি ছিল চরিত্রগত দিক থেকে সম্পূর্ণ ভিন্ন ও তাৎপর্যপূর্ণ। কেন জানেন? কারণ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই সভায় যে ভাষণ দিয়েছেন তার মূল বিষয়বস্তু ছিল দলের ফাইনাল ম্যাচ, অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন। সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথা সাবেক বিদেশ ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ এক হুঙ্কার ছেড়ে বলেন, নেত্রীর তৃতীয় স্বদেশ প্রত্যাবর্তনটি সাধারণ কোনো ঘটনা হবে না, এটি হবে 1 কোটি মানুষের এক ঐতিহাসিক জমায়েতের মধ্য দিয়ে। প্রসঙ্গত, শেখ হাসিনার রাজনৈতিক জীবনে এর আগেও 2টি ঐতিহাসিক প্রত্যাবর্তন রয়েছে, যা বাংলাদেশ ও ভারতের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। 1981 সালের 17 মে তিনি দিল্লির নির্বাসিত জীবন শেষ করে স্বদেশে ফিরে এসেছিলেন। আমরা জানি 1975 সালের 15 আগস্ট তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনাবাহিনীর একদল বিপদগামী সদস্যের হাতে সপরিবারে নিহত হওয়ার সময় শেখ হাসিনা দেশে ছিলেন না, ছিলেন বিদেশে। ওই সময় পরিস্থিতি বিবেচনা করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পরম মমতায় শেখ হাসিনা, তার বোন রেহানা এবং স্বামী সন্তানদের দিল্লিতে রাজনৈতিক আশ্রয় দেন। দীর্ঘ 6 বছর দিল্লিতে কাটিয়ে 1981-তে প্রথমবার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ঘটে শেখ হাসিনা। আর দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তনটি হয়েছিল 2008 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের জাতাকল ভেঙে। গতকাল বৃহস্পতিবার ভার্চুয়াল সভায় অধিকাংশ বক্তার ভাষণে মূল অভিমুখ বা লক্ষ্য ছিল 2টি। 1, দলে যে কোনো মূল্যে ঐক্য রক্ষা করা এবং 2, নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তনকে ত্বরান্বিত করা। এই সংকটের দিনে বহুদিন পর এই ধরনের দলীয় সভায় শেখ হাসিনার বোন শেখ রেহানার নাম অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। একই সঙ্গে উচ্চারিত হয় শেখ হাসিনা পুত্র সজীব অয়াজেদ জয়ের ভূমিকার কথাও। দর্শক, ইতিহাস সাক্ষী 111 তত্ত্বাবধায়ক সরকারের সময় শেখ হাসিনা যখন জেলে ছিলেন তখন দলের নানা কর্মসূচিতে সক্রিয় থেকে আন্দোলনকে চাঙ্গা করেছিলেন বোন শেখ রেহানা এবং পুত্র সজীব অজেদ জয়। প্রবীণ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সবাই স্মরণ করেন 2008-এ শেখ হাসিনার জেল মুক্তির দিনে ঢাকায় আক্ষরিক অর্থে জনপ্লাবন বয়ে গিয়েছিল। জেল থেকে বেরিয়ে সেই জনপ্লাবনে ভেসে ভেসেই ধানমন্ডির সুধা সদনের বাড়িতে পৌঁছেছিলেন শেখ হাসিনা। মায়া স্পষ্ট বলেন, সেদিন নেপথ্যে থেকে শেখ রেহানা দলকে এই কাজে উৎসাহ এবং নিখুঁত পরিকল্পনা জুগিয়েছিলেন। স্বয়ং শেখ হাসিনাও সেই সব কঠিন দিনে বোন শেখ রেহানার অবদান কৃতজ্ঞতার সাথে উল্লেখ করেন। একই সঙ্গে শেখ হাসিনা সহ অন্যান্য নেতারা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি তথা আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমানের সেই সংকটময় সময়ের প্রশংসনীয় ও অকুতোভয় অবদানের কথা স্মরণ করেন। একাধিক নেতা শেখ হাসিনা পুত্র জয়ের প্রশংসা করে বলেন, মা জেলে থাকাকালীন জয়ও দলকে নানাভাবে প্রাণ শক্তি জুগিয়েছিলেন। গতকালকের সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তথা সাবেক মন্ত্রী আব্দুর রহমান বিদেশে অবস্থানরত নেতাদের উদ্দেশ্যে এক কড়া বার্তা দেন।
তিনি বলেন, আমাদের এখন উচিত হবে নেত্রী দেশে ফেরার আগেই স্বদেশে ফিরে যাওয়া এবং তার প্রত্যাবর্তন যাতে নির্বিঘ্ন হতে পারে সেই প্রস্তুতির চেষ্টা করা। তিনি দাবি করেন, দলের তৃণমূল স্তরের নেতৃত্ব সম্পূর্ণ প্রস্তুত, এখন বাকি সিদ্ধান্ত নিতে হবে ওপরের নেতাদের। ঠিক এই সময়ে সভায় ঘটে এক নাটকীয় ঘটনা। আওয়ামী লীগের এক নেতা দলের অনৈক্যের প্রসঙ্গ উত্থাপন করতে গেলে শেখ হাসিনা মাঝপথেই তাকে থামিয়ে দেন। অত্যন্ত দৃঢ় কণ্ঠে শেখ হাসিনা বলেন, আমি অনেকবার বলেছি এখন এসব নিয়ে আলোচনা করার সময় নয়, এখন আমাদের প্রত্যেকের নিজের কর্তব্য স্থির করে সেই কাজ করতে হবে। শুধু তাই নয়, ওই নেতাকে মৃদু ধমক দিয়ে শেখ হাসিনা প্রশ্ন করেন, তুমি কি মনোযোগ দিয়ে নিজের কাজটি করছো? সেটা করো। নেত্রীর এই ধমক শুনে সেই নেতা কিছুটা আমতা আমতা করে বলেন, মাননীয় নেত্রী, আমি একটু আবেগতাড়িত হয়ে কথা বলে ফেলেছি। অর্থাৎ শেখ হাসিনা বোঝাতে চাইছেন, যার বিরুদ্ধে যত অভিযোগ থাকুক না কেন, অভিযোগের সময় এখন নয়, ঐক্যবদ্ধ হওয়ার সময়। ঐক্যবদ্ধ হয়ে বিতর্কিত হাইব্রিড যা কিছু আছে সব মিলিয়ে একসাথে ফিরতে হবে। এটাই সত্য, সবাই মিলে ফিরতে হবে। ফেরার পরে কে ভালো কে খারাপ তারপরে বাছাই করতে হবে। এখন বাছাই করতে গেলে অনেক কিছু বাদ পড়ে যাবে, কাজে এই বাদ পড়া নিয়ে ফেরাটা কিন্তু কঠিন হবে। দর্শক, 2024 সালের 5 অগাস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার উপস্থিতিতে ভার্চুয়াল মাধ্যমে এ ধরনের প্রায় 25-30টি সভা অনুষ্ঠিত হয়েছে। তবে গতকাল বৃহস্পতিবারের এই সভাটি ছিল যেন সম্পূর্ণ আলাদা। শেখ হাসিনার জেল মুক্তি দিবসের অনুষ্ঠানে তার স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশা ঘিরে পুরো সভায় ছিল একটা সেমিফাইনাল ম্যাচের মুড। প্রত্যেক বক্তার কণ্ঠে ছিল উপচে পড়া আত্মবিশ্বাস। একাধিক নেতা দাবি করেন, পার্টির তৃণমূল স্তর সম্পূর্ণ প্রস্তুত। এখন দলকে শুধু কৌশলী সিদ্ধান্ত নিতে হবে যে কিভাবে এবং কত দ্রুত নেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন সম্ভব করে তোলা যায়। এমনকি রাজধানী ঢাকা দখল তথা অকুপাই ঢাকার ডাক দেন কয়েকজন নেতা। সভাটি পরিচালনা করছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। তিনি কথা প্রসঙ্গে নানা সময়ে শেখ হাসিনাকে মহিমান্বিত করে অনেক স্তুতি বাক্য বলেন, কিন্তু শেখ হাসিনা তাকেও এক প্রকার ধমক দেন। সেখানেও তাকে সতর্ক করে দিয়ে বলেন, আমাকে নিয়ে এত কথা বলতে হবে না, আমার পরিচয় সবাই জানে। সবাই আওয়ামী লীগের 2 প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বর্তমান কঠিন পরিস্থিতিতে ছাত্রলীগ ও যুবলীগের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া গুরুত্বপূর্ণ ভাষণ দেন 2 সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও SM কামাল হোসেন। এই সবার সব থেকে বড় রহস্য বা চমক কি ছিল জানেন? আওয়ামী লীগের এই সভাগুলিতে সাধারণত ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন নেতার বলার সুযোগ দেওয়া হয়, কিন্তু বৃহস্পতিবারের এই মেগা ভার্চুয়াল সভায় যোগ দেননি খোদ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কি ঘটল? 2 দিন আগে এক সভায় শেখ হাসিনাকে তিনি কাঠ গড়ায় দাঁড় করালেন নানা বিষয় নিয়ে, সেনাপ্রধান নিয়োগ, রাষ্ট্রপতি নিয়োগ ইত্যাদি নানা বিষয় নিয়ে। সেই 2 দিন পরে ওবায়দুল কাদের আবারও ভার্চুয়াল সভায় অনুপস্থিত। শুধু তাই নয়, উপস্থিত বক্তাদেরও কেউ তার প্রসঙ্গ বা নাম একবারের জন্য উত্থাপন করেননি। অথচ ইতিহাস বলছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় জরুরি অবস্থা জারির পর টানা 17 মাস কারাগারে নির্যাতিত হয়েছিলেন আওয়ামী লীগের এই বর্তমান সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদেরের এই অনুপস্থিতি এবং নেতাদের নীরবতা রাজনৈতিক মহলে নতুন সমীকরণের জন্ম দিচ্ছে। সভা চলাকালে আবেগঘন মুহূর্তে একাধিক জন সঞ্চালককে অনুরোধ করেন, তারা নেত্রীকে একটু সালাম দিতে চান, তাদের যেন কয়েক সেকেন্ডের জন্য সুযোগ দেওয়া হয়। মূল সভা শেষে নেতা নেত্রীদের অনেকেই শেখ হাসিনাকে সালাম জানাতে শুরু করেন। তখন শেখ হাসিনা পর্দার ওপার থেকে সবাইকে দেখে মজার ছলে সহাস্যে বলেন, আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না। ইনশাল্লাহ অচিরেই দেশে
সশরীরে দেখা হবে আমাদের, একটু অপেক্ষা করো। দর্শক, শেখ হাসিনার এই আত্মবিশ্বাসী বার্তা এবং আওয়ামী লীগের অকুপাই ঢাকার পরিকল্পনা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে কি ঝড় তুলতে চলেছে? ঝড় তো অবশ্যই কিছু একটা তুলতে চলেছে। আমি শুরুতেই বলেছি যে একটা বুদবুদ শুরু হয়ে গেছে, কিন্তু পানি গরম হয়ে গেছে, বুদবুদ উঠছে, পানিটা গরম করে নামানোর সময় হতে চলল। এখন সেটি কয় দিন লাগে, কয় মাস লাগে, এখন সেটি দেখার বিষয়ে আমরা নিশ্চয়ই দেখছি, অপেক্ষা করছি। কারণ বাংলাদেশের মাটিতে একজন শেখ হাসিনাকে অবশ্যই প্রয়োজন। এগিয়ে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিতে হলে, আর যদি আপনারা পিছিয়ে নিতে চান, তাহলে এই যে বর্তমান যে ব্যবস্থাগুলো চলছে, আপনারা 2 বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে যে দেখছেন, সেটি চলতে থাকুক। কিন্তু জনগণ সেটি চলতে দেবে না। ইতিমধ্যে জনগণ বুঝে গেছে যে কোনটা দিন আর কোনটা রাত। জনগণ দিনের ঝকঝকে আলোকে টেনে আনবে, আর দিনের ঝকঝকে সেই আলোটাই হচ্ছেন শেখ হাসিনা। এবছর সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান দুজনই হজে গিয়েছিলেন, এবং হজে গিয়ে সৌদি আরবে দুজনের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে আর কারা উপস্থিত ছিল, এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে মার্কিন এবং ব্রিটিশ রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন এবং সারা কুক তারা ভীষণ দৌড়ঝাঁপ শুরু করেছেন। সৌদি আরবের বৈঠক, তাদের দৌড়ঝাঁপ, এগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? বাংলাদেশের রাজনীতি এবং বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে? আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। যেটা দিয়ে শুরু করছিলাম যে এবছর হজে গিয়েছেন আমাদের সেনাপ্রধান। গতকাল তার নিউ লুক নিয়েও কথা বলেছি। আজকে একজন প্রাক্তন সেনাপ্রধানের কাছে আমি মন্তব্য জানতে চেয়েছিলাম যে আমাদের বর্তমান সেনাপ্রধানের এই নিউ লুকের খবর কি। তিনি জানিয়েছেন যে অতীতে বাংলাদেশের সেনাপ্রধানদের এমন দাড়ি দেখা যায়নি। দাড়ি সেনাপ্রধানরা রাখতে পারবেন না এমন কোনো কথা নেই, তবে সেনাবাহিনীর কিছু রুলস ফলো করে এই দাড়ি রাখতে হয়। আর তিনি বললেন যে এর আগেও অনেক সেনাপ্রধান ছিলেন যারা ব্যক্তিগতভাবে ভীষণ ধর্মভীরু ছিলেন, তারা অনেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কিন্তু কেউই জেনারেল ওয়াকারের মতো এতটা প্রদর্শনবাদী ছিলেন না, যে ধর্মচর্চা এই প্র্যাকটিসগুলো এত পাবলিকলি কেউ করেননি। এই প্রথম জেনারেল ওয়াকার করছেন, এবং তিনি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন যে পাকিস্তানের বর্তমান যে আর্মি চিফ আসিম মুনির, তিনি হাফেজ, কিন্তু তাই বলে তো তিনি দাড়ি রাখেননি বা তার বেশভূষা চালচলনে মনে হয় না যে হাফেজ এই বিষয়টা তিনি সামনে আনেন। যাই হোক, যে বিষয় বলছিলাম, যে হজে গিয়ে জামাতের প্রধান ডক্টর শফিক এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং সেই বৈঠকে আরো 2-1টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিল। সেই বৈঠকের মূল আলোচনা ছিল যে বাংলাদেশে বিএনপি এখন টেরিবলি ফেল করছে, বিএনপি দেশটা ভালো মতো চালাতে পারছে না, তারেকের দক্ষতা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। এমনকি বিএনপির ভেতরেও এই আলোচনা হচ্ছে যে তারেক রহমান পারছেন না, বা তার ভেতরে সেই রাষ্ট্র চালানোর মতো, সরকার প্রধান হবার মতো ম্যাচিউরিটি দেখা যাচ্ছে না। তো সেই প্রেক্ষিতে জামাত চেয়েছিল এবং সেনা প্রধানের সাথে আলোচনা করেছে যে মূল যে গেমটা ছিল ডিপ স্টেটের, জামাতকে ক্ষমতায় আনা, ইনুস যেটা চেষ্টা করেছে, সেই খেলাটা আবার তারা চায় যে বাংলাদেশে বিএনপি যে ব্যর্থ হচ্ছে তার প্রেক্ষিতে জামাতে ইসলামকে আবার ক্ষমতায় আনার একটা চেষ্টা করা। তো সেখানে উপস্থিত যে অন্যান্য পরাশক্তির প্রতিনিধিরা ছিলেন, তারা বলেছেন যে বর্তমান বিশ্ব বাস্তবতায় জামাতে ইসলামকে বাংলাদেশে আর সামনে ক্ষমতায় আনার কোনো সুযোগ নেই। তার মানে এই যে ওয়াকার এবং শফিক সাহেবের যে বৈঠক, সেই বৈঠকটা সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে ব্যর্থ হয়েছে। তাহলে বাংলাদেশে
এই যে দুজন রাষ্ট্রদূতের কথা বললাম, ব্রেন ক্রিস্টেনসন এবং সারা কুক, তারা এত দৌড়ঝাঁপ কেন করছে? এদিকে ইরানের 3জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং তার ফলশ্রুতিতে ভারত কিন্তু তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন, আমেরিকার কাছে কড়া প্রতিবাদ জানিয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি একটা টুইট করেছেন, সেখানে তিনি জানিয়েছেন যে ইরানের সাথে খুব দ্রুতই শান্তি চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে এবং এই শান্তি চুক্তিতে এই সংঘাতের সবগুলো পার্ট, একেবারে মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, ওমান, বাহরাইন, কুয়েত, এদিকে পাকিস্তান, ওদিকে তুরস্ক এবং ইন্ডিয়া সহ যারা ছিল সবাই মোটামুটি এই শান্তি চুক্তিটার ব্যাপারে একমত হয়েছে এবং সবার সম্মতিক্রমে এই চুক্তিটি স্বাক্ষরিত হবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন যে অচিরেই জেনেভায় এই চুক্তিটি সকল পক্ষের উপস্থিতিতে স্বাক্ষরিত হবে। তো এই যে 5 দিনের জন্য শুরু করা একটা যুদ্ধ, ইরানকে ধুলোয় মিশিয়ে দেওয়ার যে যুদ্ধ, সেটা শেষমেশ এমন একটা পর্যায়ে গিয়ে শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার মধ্যে শেষ হতে যাচ্ছে যেখানে বলা যায় যে আমেরিকা যা যা চেয়েছিল তার অধিকাংশই আর পূরণ হয় নাই। হয়তো ইরানের কিছু ক্ষতি হয়েছে, কিন্তু ইরান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তাতে বিশ্ব রাজনীতিতে ইরানের অবস্থানটা কিন্তু পোক্ত হলো। এদিকে রাশিয়া, ইন্ডিয়া এবং চায়না এই মুহূর্তে যতটা ঐক্যবদ্ধ, সেটা কিন্তু আমেরিকার একক সুপার পাওয়ারের জায়গাটাকে নাড়িয়ে দিয়েছে। তো সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন নতুন করে ফর্মুলেট হচ্ছে, বলা যায় যে বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে গেছে এবং এই বিশ্ব পরিবর্তিত রাজনৈতিক অবস্থায় গতকাল 11ই জুন ছিল বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কারা মুক্তির দিবস। 111-এর সরকার তাকে অ্যারেস্ট করেছিল 16ই জুলাই 2007 সালে এবং 2008 সালের 11ই জুন তিনি মুক্তি পেয়েছিলেন। তো এই উপলক্ষে গতকাল যে বক্তৃতাটি তিনি করেছিলেন, সেখানে তিনি কিন্তু বলেছেন যে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে ঢাকায় দেখা হবে। কয়েকদিন ধরেই শেখ হাসিনার ঢাকায় ফেরার ব্যাপারে বলছেন এবং মোটামুটি একটা কথা চাউর হয়েছে যে বাই ডিসেম্বর তিনি বাংলাদেশে আসবেন। কিন্তু যত দ্রুততার সাথে বিশ্ব রাজনীতি বদলাচ্ছে এবং এই বিশ্ব রাজনীতির বদলের সাথে সাথে কিন্তু সাউথ এশিয়ান পলিটিক্স এবং বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সবই খুব দ্রুত বদলে যাচ্ছে এবং এই পরিবর্তিত অবস্থায় শেখ হাসিনা কিন্তু খুব দ্রুতই বাংলাদেশে ফিরে আসতে পারেন। তাহলে এই যে রাষ্ট্রদূতদের যে কথা বলছিলাম, গতকাল একজন আওয়ামী লীগের কারাবন্দী নেতার সাথে এই ব্রেন্ট ক্রিস্টেনসন এবং সারা কুক দুজনেরই ফোনে আলাপ হয়েছে। তারা বিএনপির নেতৃবৃন্দের সাথেও আলাপ করেছেন এবং অন্য অন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য সাথেও আলাপ করেছেন। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে নতুন কিছু একটা সমীকরণ তৈরি হচ্ছে এবং তার অংশ হিসেবে কারাবন্দী নেতার সাথেও ফোনে আলাপ হয়েছে। আর এদিকে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে বিএনপি এই ইসলামী ব্যাংক সহ বেশ কিছু ইস্যুতে জামাতে ইসলামের উপরে চড়াও হয়েছে এবং আজকে খবর পেলাম যে ইসলামী ব্যাংকের পাশাপাশি আরো 2-3টা ইসলামী ব্যাংক যারা ফলো করে, শরিয়া ব্যাংকিং যারা ফলো করে, তাদের উপরেও নাকি বিএনপি সরকার কঠোর অবস্থান নেবে। তার মানে জামাতের সাথে এই মুহূর্তে যে বিএনপির একটা দ্বন্দ্ব চলতেছে, আমরা যখনই জামাত বিএনপির কোনো দ্বন্দ্ব দেখি তখন একটা সন্দেহ হয় যে এটা আসলে দ্বন্দ্ব নাকি সাজানো নাটক। কারণ আজকে যদি আওয়ামী লীগ বলে আমরা ফিরে আসবো, হয়তো দেখা গেল যে জামাত বিএনপি সব কিছু ভুলে এক হয়ে গেছে। আবার অনেকে বলছেন যে এবারের এই যে সংঘাতটা, এই যে ব্যাংকের সংঘাত, এগুলো আসলে একটা কারণ আছে। যদিও জামাত বিএনপি এক মায়ের দুই সন্তান, কিন্তু তাদের মধ্যে একটা গন্ডগোল লাগার একটি কারণ হলো এই যে সৌদি আরবের বৈঠক, এই খবর সরকারের কাছে আছে। আরেকটি কারণ বিএনপির সরকারের কাছে আছে যে তারা মনে করে যে জামাত গোপনে হয়তো আওয়ামী লীগের সাথে যোগাযোগ করছে এবং আওয়ামী লীগের সাথে মিলে তারা বিএনপি সরকারের বিরুদ্ধে হয়তো কোনো একটা আন্দোলন করবে বা বিএনপি সরকারকে হটানোর কোনো একটা গোপন পরিকল্পনা করছে।
এর ভিত্তিতেও বিএনপি সরকার ঠিক করেছে যে জামাতকে তারা একদম সহায় দেবে আর কি, এবং জামাতকে সহায়তে হলে প্রথমে তার অর্থনৈতিক মেরুদণ্ডটা ভাঙতে হবে, যে কারণে ব্যাংকিং এবং তাদের অন্যান্য যে ইনস্টিটিউশন আছে গ্র্যাজুয়ালি সেগুলোর উপরে প্রেশার করবে। অর্থাৎ রাজনীতির এই খেলায় বিএনপি বর্তমানে ভীষণ দোদুল্যমান একটা অবস্থায় আছে এবং তাদের রাজনৈতিক দেউলিয়াত্বটা খুব প্রকট হয়ে উঠছে। এবং এই যে বাজেট পেশ করা হলো, এই বাজেট অধিবেশনে যে বাজেটটা পেশ করা হচ্ছে সেটা নিয়ে ইতিমধ্যে অনেক সমালোচনা হচ্ছে। একটা অতি উচ্চাভিলাষী বাজেট, যেখানে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সেটি মোটামুটি ইম্পসিবল একটা টার্গেট। আর এটি বিদেশি ঋণ এবং বিদেশি অনুদান, দান এগুলোর উপরে নির্ভর করে প্রণীত একটা বাজেট, যেখানে এটা বাস্তবায়নের সমস্যা হবে বলেই অনেকে মনে করছেন। আবার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার যে বিষয়টা থাকে, বাংলাদেশের একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সেটি কিন্তু এই মুহূর্তে নেই, এবং সেটা নিকটে 1-2 বছরের মধ্যে আসবে সেটাও মনে হয় না। সব মিলিয়ে বিএনপি গভীর খাদে পড়েছে। জামাতের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠেছে, এবং যতই দিন যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের অবস্থান আরো দৃঢ় হচ্ছে, এবং আওয়ামী লীগের রাজনীতিতে একেবারে সক্রিয় হয়ে ফিরে আসা খুব দ্রুতই ঘটবে বলে বিশ্লেষকরা মনে করছেন।